Hi, this is Sneha De and you are watching Care of Study Buddy. ফার্স্ট টাইম আমি সিএ ইন্টার ক্লাসেস করানো স্টার্ট করছি। জানি না তোমাদের কেমন লাগবে, তোমাদের ফিডব্যাক যেমনই লাগুক না কেন আমাকে কমেন্টে জানাবে। আর বাংলাতে দেখলাম আর কোনো চ্যানেলে তেমন ভিডিও আমি খুঁজে পাইনি যে সেখান থেকে আমি রেফারেন্স নেব যে কেমন বানানো উচিত কি না, আমি বুঝতে পারিনি। তো আমি নিজের মতো করে বানাচ্ছি, যেভাবে আমি পারছি সেভাবে পড়াচ্ছি। তো তোমরা একটুখানি দেখো, যদি ভালো লাগে দেন স্টে করো, যদি ভালো না লাগে দেন তোমরা তোমাদের প্রিপারেশন ভালো করে করো। ওকে, সে যেখান থেকেই হোক না কেন। আচ্ছা চলো স্টার্ট করছি। আজকে আমি পেপার 5 অর্থাৎ অডিটিং অ্যান্ড এথিক্সের চ্যাপ্টার 1 করাচ্ছি। তোমরা যেমনটা জানো যে আমি গ্রুপ 2 এক্সাম দিচ্ছি, জাস্ট গ্রুপ 1টা পরে দেবো বলে ঠিক করেছি। আর গ্রুপ 2তে তো এই 3টে সাবজেক্ট আছে, কস্ট, এফএমএসএম আর হচ্ছে তোমার অডিট। তো অডিটটা সব থেকে আমার একটু টাফ লাগছে, যার জন্য আমি অডিটের ক্লাসেসগুলোই ফার্স্ট করাচ্ছি। ওকে, সো ফার্স্ট চ্যাপ্টারের আছে হচ্ছে নেচার, অবজেক্টিভ অ্যান্ড স্কোপ অফ অডিট। এবারে আমরা জানবো যে অডিটটা কী, কেন করব, এর প্রয়োজনীয়তাটা কোথায়, আগে ভালো করে একটু কনসেপ্টটা নিয়ে নেব, দেন আমরা বই থেকে পড়বো। আর হ্যাঁ, এখানে আমি শুধু আইসিআই মডিউলই ফলো করছি, আর কোনো বই বা কোনো ফ্যাকাল্টির কোনো বই, কোনো নিজের বানানো নোটস কিছুতে আমি টাইম ওয়েস্ট করছি না। আমি শুধু আইসিআই ফলো করছি, আইসিআই এর মডিউলটা ফলো করছি, আর ওটাই পড়বো, ওটাই রিডিং করব বারবার, ওটাই লেখা প্র্যাকটিস করব, দেন চলে যাব। তো তোমরাও আমার মতো করতে পারো, আই থিঙ্ক ইটস বেটার। কেননা আমি অনেক ভিডিও দেখে সেখান থেকেই আমি এটা বুঝেছি যে হ্যাঁ, আইসিআই মডিউল এনাফ। তো চলো স্টার্ট করা যাক। চ্যাপ্টারের প্রথম পেজে আছে ওভারভিউ। তো এই ওভারভিউতে তো আমরা জানবো যে মিনিং পড়বো এই চ্যাপ্টারে, অবজেক্টিভ পড়বো, স্কোপ পড়বো, নিডস আর বেনিফিটস পড়বো, সব অডিটিংয়ে, ঠিক আছে? অডিটের বেনিফিটস, নিডস, কোয়ালিফিকেশন অফ অডিটর, একজন অডিটরের কেমন হওয়া উচিত, কোয়ালিটিস, সরি, ইনহারেন্ট লিমিটেশনস। আচ্ছা, এই যে ফার্স্ট পেজ আছে না, এই ফার্স্ট পেজটাতে সমীর বলে একজনের গল্প দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে পাবে ফার্স্ট পেজে সমীরের গল্প। তো এটা তোমরা পরে রিড করে নেবে একবার, যদি সময় থাকে, নাও রিড করতে পারো। এবারে মেন মুদ্রা টপিকে আসা যাক, ঠিক আছে? তো দ্যাট ইজ ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশানেও সেরকম কিছু নেই, তবে ইন্ট্রোডাকশানও তো জরুরি, নাহলে জানবো কী করে এর মধ্যে কী আছে না আছে। তো সেটা একটু জেনে নিই হালকা করে। দেখো, আমি আগে থেকেই হাইলাইট করে রেখেছি আর দাগ দিয়ে রেখেছি যাতে একটু সময় বাঁচে। আচ্ছা, তো এখানে বলা হয়েছে এইটুকুই যে অডিট আমরা কেন করব, অডিট জিনিসটা কি সেটা আমরা পরে জানছি মিনিংয়ে। এখানে একটু শর্টে বলা আছে যে অডিট আমরা কেন করব, অডিটার আমাদের কী জন্য লাগবে, আমাদের সিএ বা অডিটর কী জন্য লাগবে, আমি অডিটর হায়ার করব কেন, তারা তো বহু টাকা নেবে, অনেক টাকা নেবে, বেকার বেকার আমার কোম্পানিতে খরচ বাড়বে, দেন আমি কেন হায়ার করব, আর কেনই বা নিজের কোম্পানির অডিট করাবো। সো ধরো তোমার একটা কোম্পানি আছে, তো সেই কোম্পানিতে তোমার একটু লস চলছে, আর অনেক টাকার প্রয়োজন, খারাপ অবস্থা কোম্পানির, ঠিক আছে? একটু টাকার প্রয়োজন যাতে একটু ইনভেস্ট করলে তোমার কোম্পানিটা আবার দাঁড়িয়ে যেতে পারে, ঠিক আছে? তো একটা কোম্পানি আছে, তুমি সাবান শ্যাম্পু বানাও, ঠিক আছে? এই কোম্পানি আছে তোমার, তো বেসিক্যালি সাবান বানাও, শ্যাম্পু বানাও। তো তুমি পাচ্ছ না, এখন একটু সমস্যা দেখা দিয়েছে অ্যান্ড টাকার দরকার। এবার তুমি কী করবে? লোন নেবে। লোন নেবে কোথা থেকে? ব্যাংক থেকে লোন নেবে, বা যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে, অবভিয়াসলি ব্যাংক থেকেই, ঠিক আছে? তো যাই হোক, এবারে যে লোনটা নিতে যাবে তখন ব্যাংক বলবে আমি তোমাকে কেন লোন দেব, তুমি তো ফ্রডও হতে পারো, তুমি তো ফেক লসও দেখাতে পারো, আমি তোমাকে লোনটা দেবো কেন, আমি যে আমার টাকাটা ঠিকঠাক টাইমে সুদসহ ফেরত পাবো এটার কি গ্যারেন্টি আছে? দেন তুমি তোমার অডিটেড কাগজপত্র দেখিয়ে দেবে যে দেখো আমার কোম্পানিতে না অডিট করা আছে, ঠিক আছে? তো আমাকে ফেক বলার কোনো জায়গা রাখিনি আমি। ওকে, বেসিক্যালি আমার কোম্পানিকে ফেক বলার কোনো জায়গা আমি রাখিনি, কারণ আমার কোম্পানিটায় অডিট করানো আছে। ব্যাংক তোমাকে তখন সঙ্গে সঙ্গে লোন দিয়ে দেবে, কি দেখে? যে তোমার অডিট করানো আছে সেটা দেখে। কিন্তু ব্যাংক এত ট্রাস্ট করে কেন? ব্যাংক অডিট করা আছে মানেই যে তোমার কোম্পানিটা রিয়েল, এত ট্রাস্ট করে কেন? শুধু ব্যাংক কেন, আরও অনেকে আছে, বলছি এক এক করে। কারণ এই অডিট জিনিসটাই এমন, বা অডিটার এমনভাবেই করে, বা এই যে টপিকটা আমরা বিস্তারে জানবো, পড়বো, এটার সাথে আমরা ফ্যামিলিয়ার হব, আমরা তো এটার মধ্যেই থাকবো এরপরে আজীবন, রাইট? যারা ফিউচার সিএ। তো
ডেফিনেটলি অডিট আমাদের জানতে হবে। এবার অডিটেড করা থাকলে কি হয়, যারা ফিনান্সিয়াল ইউজার্স বা যারা ইউজার্স, এবারে ইউজার্সরা কনফিডেন্স পায় যে এই যে ব্যাংকও এখানে একটা ইউজার্স হয়ে যাচ্ছে, কারণ ও ইন্টারেস্ট পাবে। তো সে কনফিডেন্স পাচ্ছে যে আমি যদি তাকে লোন প্রোভাইড করি কোম্পানিটাকে, তাহলে আমি ইন্টারেস্টটা ঠিকঠাকভাবে পাবো। গ্যারেন্টি না হলে কেউ এখানে একটা কনফিডেন্স আছে, কারণ অডিট করা আছে। একটা বুড়ি মানুষ, সে নেক্সট এক্সাম্পল দিচ্ছে, ঠিক আছে? একটা বুড়ি মানুষ, সে চাইছে একটা নিজের সারা জীবনের যা ইনকাম আছে সেগুলোকে কোথাও ইনভেস্ট করতে, বা টাকাটা জমিয়ে রাখতে, বা যাই হোক ভবিষ্যৎ প্রজন্মের যাতে কাজে আসে, বা নিজেরও যাতে কাজে আসে, টাকাটা যাতে নষ্ট না হয়ে যায়, শেষ না হয়ে যায়, ইনভেস্ট করতে কোথাও। এবার সে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে। সে যে কোম্পানিটাতে ইনভেস্ট করবে, কি গ্যারেন্টি আছে সেই কোম্পানিটা ফ্রড নয়, সেই কোম্পানিটা ঠিকমতো তাকে ইনভেস্ট করার যে সুদটা সেটা দেবে? কি গ্যারেন্টি আছে? কারণ সেই কোম্পানিটাতে যদি অডিট করা থাকে, তাহলে বুঝে নিতে হবে সেই কোম্পানিটা ট্রাস্টওয়ার্থি, ঠিক আছে? সেই কোম্পানির ডকুমেন্টস ট্রাস্টওয়ার্থি। তো দেখো তাহলে কি হচ্ছে, ইউজার্স, ঠিক আছে, অথবা যারা ইনভেস্টার্স, তারা ফিনান্সিয়াল ডকুমেন্ট চেক করে আগে কোম্পানির, যে কোম্পানিতে সব ঠিকঠাক আছে কি না, অডিট করা আছে কি না, তারপরে সে একটু নিজের মধ্যে কনফিডেন্ট পায়, তারপরে সে নিজের টাকাটা কোম্পানিতে ইনভেস্ট করে, তবেই তো কোম্পানি টাকাটা পাচ্ছে, আর সেই টাকাটা দিয়ে নিজের বিজনেসে লাগিয়ে বিজনেসটাকে তুলে উঠে দাঁড়াতে সাহায্য করছে আর কি, মানে বিজনেসটাকে তুলে ধরতে পারছে, বিজনেসটা পড়ে যাচ্ছে না ভেঙে, ঠিক আছে? তো বিজনেসটার একটা স্ট্রেংথ বাড়ছে। কেন? কারণ সে ঠিকমতো ফান্ড পাচ্ছে। সে ফান্ডটা কী করে পাচ্ছে? কারণ লোকে তাকে বিশ্বাস করছে। লোকে তাকে কেন বিশ্বাস করছে? কারণ তার কোম্পানিতে অডিট করা আছে। বোঝা গেল? সিম্পলভাবে বোঝো। সো যখন কোনো কোম্পানিতে বা কোথাও অডিট করা থাকে, সেই কোম্পানিটা নন প্রফিটও হতে পারে, প্রফিটেবলও হতে পারে, এমন এনজিওসও হতে পারে, তাই জন্য বললাম নন প্রফিটেবল। তো সেইখানেও যদি অডিট করা থাকে, দ্যাট মিনস সেটা ট্রাস্টওয়ার্থি, সেখানে লোকে টাকা দেবে, টাকা দিতে কনফিডেন্ট পাবে, ঠিক আছে, অ্যাসিওরেন্স পাবে। আর ইউজার্সরা, ঠিক আছে, যারা টাকা দেবে বা ইনভেস্ট করবে, তারা অ্যাসিওর হবে যে হ্যাঁ এই কোম্পানিটা ট্রাস্টওয়ার্থি। বোঝা গেল সিম্পলভাবে? এবারে এটাই হচ্ছে অডিটের মহত্ব, ঠিক আছে, ইম্পর্টেন্স, যে অডিট কেন করা হচ্ছে, এই কারণে। এবারে অডিট কি, সেটা কিভাবে করা যায়, তার কি লিমিটেশন আছে, তার কি বেনিফিট আছে, সেগুলো সব আমরা এক এক করে জানবো, ঠিক আছে? এখানে এই যে আমি দাগিয়েছি ইম্পর্টেন্স অফ অডিটিং, এখানে দেখো 5টা পয়েন্ট দাগিয়েছি, যে ইনভেস্টার্স, শেয়ার হোল্ডার্স, ব্যাঙ্কস আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ফার্স্ট পেজে দেখবে, ঠিক আছে, ওপরের দিকে গভর্নমেন্টস, ট্রেড ইউনিয়নস, ইন্স্যুরেন্স কোম্পানিজ। এই যে 5 রকমের মানুষজন বা ইন্ডিভিজুয়াল যে কেউ হতে পারে, তারা কনফিডেন্ট পায় নিজেদের ফান্ড ইনভেস্ট করতে, অথবা কোম্পানিটা রিয়েল, কোম্পানিটা ট্রাস্টওয়ার্থি, কোম্পানিতে কোনো ফেক লস দেখানো নেই বা কোনো ফেক প্রফিট দেখানো নেই, সেইটা বিশ্বাস করে নেয় শুধু অডিট করা আছে এটা দেখেই। তাহলে বুঝতে পারছো আমাদের অডিটরদের ইম্পর্টেন্স কতটা। তো ঠিক আছে, এটাই ছিল অডিটের ইন্ট্রোডাকশন, ঠিক আছে? এরপরে আমরা বাকিগুলো জানবো, ভালোভাবে জানবো বিস্তারে। চলো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের অরিজিন অফ অডিটিং। আচ্ছা, আমার কথা কিন্তু মন দিয়ে শুনবে সবাই, সবাই কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে না যে লেকচারটা তাড়াতাড়ি শেষ করব, তাহলে সেটা তোমার পরীক্ষার নাম্বার এনে দেবে না। তুমি কতটা কি বুঝলে, কতটা পড়লে, সেটা এনে দেবে। সো তুমি যদি 50%ও পড়ে যাও, ওই 50% থেকে যা কোয়েশ্চেন আসবে সেটা যাতে অ্যাটেন্ড করতে পারো, সেইভাবে কিন্তু পড়াশুনো করবে, ওকে? তো বই থেকে পড়তেই হবে, বই থেকে রিডিং পড়তেই হবে, আমার থেকে কনসেপ্ট বুঝে নেবে খালি। আচ্ছা, এখানে আমি অরিজিন অফ অডিটিংয়ে ছিলাম। তো অরিজিন অফ অডিটিংয়ে বলা হয়েছে যে চলো টাইম মেশিনে করে একটু পিছনে যাওয়া যাক। কত পেছনে? সেই কৌটিল্যর সময়, ঠিক আছে? কৌটিল্যর অর্থশাস্ত্র, কৌটিল্যকে আমরা সবাই চিনি, তো নাম শুনেছি। তো কৌটিল্যর অর্থশাস্ত্র থেকেই এই মানে অডিটিং শব্দটা পাওয়াও গেছে। এবারে আমরা পড়ব মিনিং অ্যান্ড নেচার অফ অডিটিং। মিনিং অ্যান্ড নেচার,
ওকে, সো অডিটিংটা কী আর অডিটিংয়ের নেচারটা কেমন? ওকে, এবারে দেখো, ভাবো তুমি একটা সিএ, ঠিক আছে? তো অ্যাজ আ সিএ তুমি অডিট করবে। এবারে তুমি সিএ হয়ে গেছো দেখে তোমার একটা দাদা আছে, তো দাদার একটা ভালো বিজনেস আছে, ঠিক আছে? ভালো বা যাই হোক একটা মিডিয়াম বিজনেস আছে, ঠিক আছে? এবার ওই বিজনেসে তোমার দাদা বলছে তুই তো নিজেই সিএ হয়ে গেছিস, তাহলে তুই অডিটটা করে ফেল, তাহলে আর আমাকে আলাদা করে টাকা দিতে হবে না বাইরে। সো তুমি এবার অডিট করতে গেলে, তো তখন তোমার দাদা বলল যে কর, যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে করতে পারিস। তো তোমার ইন্সপেক্ট করতেই হয়, কিছু কিছু জিনিস জিজ্ঞেস করতে হয় ওনারের থেকে, জানতে হয়, জেনে সেগুলো ইনফরমেশন গ্যাদার করে করতে হয়। আচ্ছা, তো তুমি অডিটটা কিভাবে করবে? তুমি ফিনান্সিয়াল স্টেটমেন্টের অডিট করছো, মানে তোমার দাদার বিজনেসটার বানিয়ে রেখেছে হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তোমার দাদা নিজের বিজনেসের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানিয়ে রেখেছে, মানে ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো বানিয়ে রেখেছে। এবার তোমাকে সেটা এক্সামিন করতে হবে, ঠিক আছে? তো তুমি সেটা এক্সামিন করে দেখতে পারলে যে এখানে এখানে এরকম এরকম ভুল আছে, মিথ্যে মিথ্যে জালি প্রফিট দেখানো আছে বা জালি লস দেখানো আছে। তুমি তখন দাদাকে বললে এটা তো হয়নি, এটার কি এভিডেন্স আছে যে এটা হয়েছে? তো তোমার দাদা কোনো এভিডেন্স দিতে পারলো না, তার মানে বোঝা গেল যে এটা জালি, এটা মিথ্যে, ঠিক আছে? কোনো এভিডেন্স নেই। আর তোমার দাদা তারপরে স্বীকারই করে নিল যে এটা দেখ মিথ্যে, ওটা আমার দরকার ছিল, তাই জন্য আমি এরকম করেই বানিয়েছি, তো তুই এটাই সাইন করে দে। এবার তুমি বললে না আমি তো করতে পারবো না এরকম করে সাইন, তাহলে তো অনেক অসুবিধা হয়ে যেতে পারে আমার, কারণ আমি ঠিকঠাকভাবে নিজের কাজ করছি না, আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে, এটসেট্রা এটসেট্রা। তখন তোমার সাথে তোমার দাদার কনফ্লিক্ট হলো, ঠিক আছে? ঝগড়া হলো যে তোমার দাদা বলছে আমার জন্য এইটুকু করতে পারবি না, আর তুমি বলছো যে কি না আমি তো সিএ, আমাকে তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে। এই যে বললাম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে, মানে ইন্ডিপেন্ডেন্টভাবে এক্সামিন করতে হবে। কি এক্সামিন করতে হবে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট এক্সামিন করতে হবে। বললাম ওই যে ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট, এগুলো এক্সামিন করতে হবে। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এক্সামিন করতে হবে কোনো একটা এন্টিটির, ঠিক আছে? এবং সেটা এমন কারোর করা যাবে না যার প্রভাব তোমার ওপর ফেলতে পারে, যে কিনা তোমার ওপর প্রভাব ফেলতে পারে, বা যার কথা তুমি শুনতে বাধ্য, বা প্রেসার করতে পারে, ঠিক আছে? এমন কারোর অডিট তুমি করতে পারবে না। বোঝা গেল? তাহলে তোমাকে অ্যাজ আ অডিটার কেমন হতে হবে? ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কারোর প্রেসার বা কেউ তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে এমন হলে চলবে না। আচ্ছা, আর কি? আরেকটা হচ্ছে তুমি একটা কোম্পানিতে শেয়ার কিনেছো, এবার ওই কোম্পানিটারই যে ওনার, যে মানে ম্যাক্সিমাম শেয়ার যার কাছে আছে, রাইট, সেই তো ওনার। তো সে তোমাকে বললো যে তুমি অডিটটা করে দাও, তুমি বললে যে হ্যাঁ ঠিক আছে আমি অডিট করে দেবো। অডিট করতে গিয়ে দেখলে যে তুমি একটা জায়গায় ভুল পাচ্ছ, এবার সেইটা যদি তুমি বলে ফেলো তোমার কোম্পানির লস হয়ে যাবে। তো তোমার ওই কোম্পানিটার লস হয়ে গেলে, তুমি তো ওই কোম্পানিটার শেয়ার কিনে রেখেছো, তাহলে তো তোমারও লস হবে, তুমিও তো তোমার প্রফিট পাবে না। তুমি তখন কি করবে? ভুলভাল করে যেটা আছে সেটাই দেখিয়ে সাইন করে দেবে, কারণ যদি সত্যি বলো তাহলে তুমিও লসে যাবে, তোমার যেহেতু কোম্পানিটা লসে যাবে, তুমি তার শেয়ার কিনে রেখেছো, তাই তোমারও লস হয়ে যাবে। তুমি সেটা চাও না, কারণ তুমি ভালো মতো টাকা ইনভেস্ট করেছো, লস হলে তো তোমারই হবে। তাই জন্য তুমি ঠিক আছে কেউ জানতে পারবে না সাইন করে দিলে। সো এটা হবে না। যেই কোম্পানিতে তোমার নিজেরই শেয়ার কেনা থাকবে সেই কোম্পানির অডিট তুমি করতে পারবে না, কারণ সেখানে তুমি ইন্ডিপেন্ডেন্ট নও, সেখানে তোমার নিজের সেলফ ইন্টারেস্ট থাকছে। তাই জন্য সেই হিসাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় আমরা অডিট করতে পারবো এবং কিভাবে করতে পারবো। তাহলে অডিটটা কেমন হতে হবে? অডিটটা তাহলে কি? দেখো, এবারে দেখো ফার্স্ট লাইনেই বলা আছে an audit is an independent examination. অডিট হলো একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন, ইন্ডিপেন্ডেন্টভাবে করতে হবে, কারোর ইনফ্লুয়েন্স থাকলে চলবে না, সেলফ ইন্টারেস্ট থাকলে চলবে না, প্রেশার থাকলে চলবে না। ওকে, আর কিসের এক্সামিনেশন? অফ ফিনান্সিয়াল ইনফরমেশন। ফার্স্ট লাইনে দেখো অ্যান অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন অফ ফিনান্সিয়াল ইনফরমেশন অফ এনি এন্টিটি, যে কোনো এন্টিটির, সেটা সেই এন্টিটিটা প্রফিট কামাক বা না কামাক, ঠিক আছে? প্রফিট আর্ন করুক বা না করুক, ছোটো কোম্পানি হোক বা বড় কোম্পানি হোক বা মিডিয়াম কোম্পানি হোক, তুমি
সেই কোম্পানির অডিট করা যাবে। সেই কোম্পানির অডিটের ফিনান্সিয়াল স্টেটমেন্টের অডিট করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিন করতে হবে, ওইটাকেই অডিট করা বলছে, ঠিক আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইন্ডিপেন্ডেন্ট এক্সামিন করাটাকেই অডিট করা বলছে, বোঝা গেল? এবারে এই যে অডিট করলে তুমি চেক করলে, হ্যাঁ, চেক করে তুমি কি করবে? চেক করে তুমি নিজের ওপিনিয়ন দেবে যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার। আচ্ছা, তুমি চেক করলে, কিন্তু এমন তো হতেই পারে যে কোনো ভুল ছিল, কোনো মিথ্যে জালিয়াতি ছিল, কিন্তু সেটা তোমার চোখে ধরা পড়লো না। এটা কি তোমার দোষ? না। এমন হতেই পারে অনেক সময় যে সেটা তোমার চোখে ধরা পড়লো না, সেটা যদি তুমি প্রুভ করতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড। এবার হতে পারে না যে ক্লায়েন্ট তোমাকে অনেক কিছু এভিডেন্স দেয়নি, তো সেক্ষেত্রে তুমি কি করবে? তোমার তো কিছু করার ছিল না, তোমার কাছে যেটুকু এভিডেন্স ছিল, যেটুকু ইনফরমেশান ছিল, সেটার উপর বেস করে তুমি এক্সামিন করেছো, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্টভাবে এক্সামিন করেছো ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোর। দেন তুমি এক্সামিন করার পর নিজের ওপিনিয়ন দিলে, লিখে দিলে যে ওকে, এটা একদম সব ঠিকঠাক আছে। কিন্তু সব ঠিকঠাক আছে তুমি কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে সব ঠিকঠাক আছে? না, এমন তো হতেই পারে যেটা তোমার নজরে পড়েনি বা লুকিয়ে রেখেছে ক্লায়েন্ট তোমার থেকে। তাই জন্য অডিট করার পর যখন সিএরা নিজের ওপিনিয়ন দেয়, তখন তারা লেখে ট্রু অ্যান্ড ফেয়ার। ওকে, এই ট্রু অ্যান্ড ফেয়ার কথাটা তারা ইউজ করে। আর এই যে অডিট তাহলে কি হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন অফ অ্যান ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এনি এন্টিটি, ঠিক আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইন্ডিপেন্ডেন্ট এক্সামিন করে তুমি নিজের যেই ওপিনিয়নটা দেবে, সেই যে প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে অডিট, বোঝা গেল? সেক্ষেত্রে কি হবে দেখো, এবারে সেকেন্ড প্যারাতে আসো যে উইদাউট বিং এফেক্টেড বাই এনি ইনফ্লুয়েন্স। কোনো ইনফ্লুয়েন্স তোমার উপর থাকলে চলবে না, কারোর প্রভাব তুমি শুনবে না, তোমার থাকলে চলবে না, তাহলে তুমি সেখানে অডিট করতে পারবে না, তোমাকে সেটা ইন্ডিপেন্ডেন্টভাবে করতে হবে। ফাইন। থার্ড প্যারাতে দেখো লেখা আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা আমি বললাম যে ধরো তোমার ভাই রিকোয়েস্ট করছে যে তুমি তো সিএ, তুমি অডিট করে দাও আমার কোম্পানি। তুমি কি সেখানে করতে পারবে? পারবে না, কারণ বাই বার্থ তুমি এবং তোমার ভাইয়ের মধ্যে একটা রিলেশন আছে। আর তোমার ভাই তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারবে, রিকোয়েস্ট করতে পারবে বা জোর করতে পারবে, যা কিছু করতে পারবে, আর সেটা তোমাকে শুনতে হবে তখন, বা এমন কিছু হতেই পারে। তো সেক্ষেত্রে রুলসই করে দিয়েছে যে তুমি, তোমার রিলেশন আছে এরকম কারুর অডিট করতে পারবে না, বোঝা গেল? থার্ড এক্সাম্পল দেখো, যেটা আমি দিলাম, যে তুমি ভাবো কোনো কোম্পানির শেয়ার কিনে রেখেছো, এবার সেই ক্ষেত্রে কি তুমি সেই কোম্পানির অডিট করতে পারবে? পারবে না। কেন? কারণ সেখানে তোমার সেলফ ইন্টারেস্ট আছে। দেখো, সেইটাই এখানে বলা আছে, সেই এক্সাম্পলটাই আমি যেখানে যেখানে যেভাবে দাগ দিয়েছি, তোমরাও নিজেদের সুবিধা মতো সেইভাবে দাগিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, লাল পেন দিয়ে দাগিয়ে নেবে বা বাদল বাদল বানিয়ে নেবে, মানে পুরোটাই কভার, পুরো লাইনটাই আর কি চারিদিকে আন্ডারলাইন করে এরকম করে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি দেখিয়ে দেবো আমার একটা বইয়ের একটা পেজ লাস্টে, ভিডিওর লাস্টে, তো ওরকমভাবেই তোমরা দাগাবে, তাহলে তোমার না তোমাদের তখন ওটার মধ্যে কনসেন্ট্রেশন বাড়বে, আর যখন রিভিশন দেবে তখনও পড়তে সুবিধা হবে, বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। থার্ড প্যারা হলো লাস্ট প্যারাতে দেখো, লাস্ট প্যারার আগের প্যারা, যে দ্য এন্টিটি হুজ ফিনান্সিয়াল ইনফরমেশন ইজ এক্সামিন্ড নিড নট নেসেসারিলি বি প্রফিট ওরিয়েন্টেড। প্রফিট ওরিয়েন্টেড হতে হবে যেই এন্টিটিটার তুমি অডিট করবে, বা যেই অর্গানাইজেশনটার বা যেই কোম্পানিটা তুমি অডিট করবে, সেই কোম্পানিটাকে যে প্রফিট ওরিয়েন্টেড হতেই হবে এমন কোনো মানে নেই। সেই এন্টিটিটা হতে পারে কোনো পার্টনারশিপ ফার্ম, হতে পারে কোনো এলএলপি, হতে পারে কোনো প্রাইভেট কোম্পানি বা পাবলিক কোম্পানি বা সোসাইটি অর ট্রাস্ট বা এনজিও। ওকে, এনজিওটাও দাগাতে ভুলে গেছি, এখানে এনজিওটাও আছে দেখো থার্ড লাইনে, বা চ্যারিটেবল ট্রাস্ট, এরকম হতেই পারে। তো সেই অর্গানাইজেশনগুলোরও বা সেই এন্টিটিগুলোরও অডিট তুমি করতে পারবে, ঠিক আছে? করতে পারবে, সব কোম্পানিরই অডিট করা যাবে, সেটা প্রফিট আর্ন করুক বা না করুক, স্মল হোক বা বিগ হোক, মাথায় থাকবে। আচ্ছা, তো লাস্ট লাইনে দেখো, দ্য পারপাস ফর অডিট ইজ টু এক্সপ্রেস অ্যান অপিনিয়ন। কি এক্সপ্রেস করব? অপিনিয়ন এক্সপ্রেস করব। এই লাইনটাও আমি দাগাইনি, কিন্তু অডিটের পারপাস কি? অডিটের পারপাসই হলো তোমার ওপিনিয়ন এক্সপ্রেস করা। অডিটের পারপাসই তোমার কি, সরি, দেখো, অডিটের পারপাস কি? অডিটের পারপাসই হলো তোমার ওপিনিয়ন এক্সপ্রেস করা। অ্যাজ আ সিএ বা অ্যাজ আ অডিটার তুমি কি করবে? ওপিনিয়ন এক্সপ্রেস করবে। ইন্ডিপেন্ডেন্ট এক্সামিন করার পর ওপিনিয়ন এক্সপ্রেস করবে, বোঝা গেল? এইবারে আমরা পরের পেজে আসি। দেখো, এখানে এই বক্সটা পড়বে, কারণ এখানে বলেছে আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট
of an entity is responsibility of management of entity. The auditor express an opinion on financial statements by means of written audit report. একটা কথাই এখানে মনে রাখবে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কে তৈরি করবে? তুমি তৈরি করবে। একটা কোম্পানি তোমাকে অডিটর হিসেবে হায়ার করলো, দেন তুমি গিয়ে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, তারপরে সেটা এক্সামিন করবে, হয় নাকি? না তো। তাহলে তুমি অন্য কারুর করা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, তোমার কাজই না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করাটা তোমার কাজই নয়। তাই যে তোমাকে হায়ার করবে তার কোম্পানির বা ম্যানেজমেন্ট, সেই কোম্পানির ম্যানেজমেন্টই ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, তুমি শুধু সেটাকে এক্সামিন করবে, দেন নিজের ওপিনিয়ন দেবে যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার আছে নাকি এর মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে। ওকে, বুঝে গেল? আচ্ছা, এইবারে বলছে যে যখন তুমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এখানে এই লাইনটাই আছে যে ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে আর সিএ সেটাকে এক্সামিন করে নিজের ওপিনিয়ন দেবে। বোঝা গেল? এই বক্সটার নিচে দেখো, এবারে বক্সটার নিচে দেখো, এখানে বলেছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কেমন হওয়া উচিত, সেটা কি কি চেক করব। ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি যখন অ্যাজ আ অডিটার বা অ্যাজ আ সিএ আমি যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করব, তো সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টটার মধ্যে কি কি চেক করব, কি কি জিনিস চেক করব, সেখানে কিভাবে কি চেক করব সেটা দেখো। Okay, in doing so, he has to see that financial statement would not mislead anybody by ensuring that যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা এমন হওয়া উচিত যে সেটা যেন কাউকে মিসলিড না করে, তার মধ্যে যেন ট্রু ফেয়ার সব কিছু থাকে। এবারে আমরা তার মধ্যে কীভাবে বুঝবো যে সব কিছু ট্রু ফেয়ার আছে কি নেই? ফার্স্ট, দ্য অ্যাকাউন্টস হ্যাভ বিন ড্রন আপ উইথ রেফারেন্স টু এন্ট্রিজ ইন দ্য বুকস। তুমি আগে মিলিয়ে নেবে। কি মিলিয়ে নেবে? যে সব কিছু যেই এন্ট্রিজগুলো আছে সেগুলো একদম রেফারেন্স আছে কি না, মানে কোনো এক্সট্রা এন্ট্রি ঢোকানো হয়নি তো, বা কোনো ভুলভাল এন্ট্রি ঢোকানো হয়নি তো, সেটা তুমি আগে দেখে নেবে। ঠিক আছে, এরপর রেফারেন্স চাইবে, মানে কি, এই যে এই এন্ট্রিটা হয়েছে এটার কি রেফারেন্স আছে, এটার যে সত্যিকারের ঠিকঠাকই হয়েছে কাজটা, মানে কি রেফারেন্স আছে বা কি প্রুফ আছে বা কি এভিডেন্স আছে যে এই এন্ট্রিটা হয়েছে, এটা সত্যি, এইগুলো তোমরা মিলিয়ে নেবে। তাহলে রেফারেন্স নিয়ে নেবে প্রত্যেকটা এন্ট্রি ঠিকঠাক কিনা, বানানো এন্ট্রি আছে কিনা ওখানে, ঠিক আছে, এক্সট্রা করে মিথ্যে কোনো এন্ট্রি ঢোকানো আছে কিনা দেখে নেবে। কিসের এন্ট্রির কথা আমি বলছি? জার্নাল এন্ট্রির কথা, মনে পড়ছে? ঠিক আছে। আচ্ছা, নেক্সট লাইন হচ্ছে দ্য এন্ট্রিজ ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস আর অ্যাডিকুয়েটলি সাপোর্টেড বাই সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। এইখানে আন্ডারলাইন করবে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স লাইনটা। ঠিক আছে, তাহলে এন্ট্রিগুলো কেমন হওয়া উচিত? এন্ট্রিগুলো যেন একদম সাফিসিয়েন্ট, বুকস অফ অ্যাকাউন্টসের এন্ট্রিগুলো যেন একদম সাফিসিয়েন্ট হয় আর তার যেন অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স থাকে। বোঝা গেল? তো এগুলো চেক করব আমরা। থার্ড কি চেক করব? থার্ড চেক করব যে এখানে কোনো এন্ট্রি বাদ দেওয়া হয়নি তো, মানে এমন ঘটনা যেটা হয়েছে, এমন কিছু ট্রানজাকশন বা এমন কিছু লেনদেন যেটা হয়েছে কিন্তু এখানে এন্ট্রি করা হয়নি, এমন কিছু হয়নি তো, কোনো কিছু বাদ পড়েনি তো। তাই এখানে বলেছে দেখো, নান অফ দ্য এন্ট্রিজ ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস হ্যাজ বিন অমিটেড। তো কোনো কিছু অমিটেড হয়নি তো, সেইটা আমরা চেক করে নেব। ওকে, আচ্ছা। ফোর্থ কি চেক করব? ফোর্থ, দ্য ইনফরমেশন কনভেড বাই দ্য স্টেটমেন্ট ইজ ক্লিয়ার অ্যান্ড অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে তোমার স্বচ্ছ, স্পষ্ট কিনা। ঠিক আছে, যেই এন্ট্রিগুলো থাকবে সেখানে যেন কোনো ঝোল বা কনফিউশন না থাকে, যে এটা এখানেও আছে এমন কোনো কনফিউশন যাতে না থাকে। প্রপার যেই ডেটে যা হয়েছে সব কিছু যেন প্রপার মেনটেন থাকে, প্রপার প্রসেস ইউজ করে করা হয়ে থাকে। সো এন্ট্রিজগুলো যেন ক্লিয়ার থাকে আর আনঅ্যাম্বিগুয়াস থাকে, মানে স্পষ্ট থাকে, কোনো কনফিউশন যাতে তাতে না থাকে। ঠিক আছে, নট কনফিউশন। ওকে, আনঅ্যাম্বিগুয়েশন মানে ভেবে নিতে পারো নট কনফিউজিং, এন্ট্রিজগুলো যেন কনফিউজিং না হয় আর ক্লিয়ার থাকে। বোঝা গেল? ওকে, ফাইন। নেক্সট পয়েন্ট আমরা পড়ব, দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যামাউন্টস আর প্রপারলি ক্লাসিফাইড, ডেসক্রাইবড অ্যান্ড ডিসক্লোজড ইন কনফর্মিটি উইথ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যা কিছু অ্যামাউন্টস লেখা হয়েছে সেগুলো যেন প্রপারলি ক্লাসিফাইড আর প্রপারলি ডেসক্রাইব থাকে, যে কী জন্য কী হয়েছে, সব কিছু যেন প্রপারলি মেনটেন থাকে প্রসেস অনুযায়ী। কোন প্রসেস অনুযায়ী? কোন রুল অনুযায়ী? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসের সাথে মিলিয়ে যেন সেইগুলো থাকে। বোঝা গেল? মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসের যেমন রুলস সেই অনুযায়ী যেন ফিনান্সিয়াল স্টেটমেন্টসের অ্যামাউন্টসগুলো বা ট্রানজ্যাকশানগুলো করা হয়ে থাকে। বোঝা গেল?
আচ্ছা, এখানে কনফর্মিটি মানেটা কি? কনফর্মিটি মানে হলো যে মানে সাদৃশ্য বলা যেতে পারে, হ্যাঁ, বা সামঞ্জস্য, ঠিক আছে, যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে যেন ম্যাচ থাকে, ঠিক আছে। কনফর্মিটি মানে হচ্ছে ম্যাচ ধরে নিতে পারো, তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসের সাথে যেন ম্যাচ থাকে। ওকে, নেক্সট হচ্ছে দ্য স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস প্রেজেন্টস আ ট্রু অ্যান্ড ফেয়ার পিকচার অফ দ্য অপারেশনাল রেজাল্টস অ্যান্ড অফ দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। লাস্ট লাইন যেটা আমরা বললাম, সব কিছু চেক করে নিলাম, চেক করার পরে আমরা এই স্টেটমেন্টটা দিয়ে দেবো যে ঠিক আছে, তোমার অ্যাকাউন্টসে যা যা প্রেজেন্ট করেছো তুমি, সেগুলো একদম ট্রু অ্যান্ড ফেয়ার আছে, ঠিক আছে, এই ওপিনিয়নটা আমরা দিয়ে দেবো। লাস্ট প্যারাতে কি বলছে যে অডিটিং কি প্রোভাইড করছে? অডিটিং অ্যাসুরেন্স প্রোভাইড করছে, অ্যাসিওর করছে ইউজার্সদের, যারা কিনা ফিনান্সিয়াল স্টেটমেন্টসগুলো ইউজ করে, যেমন ইনভেস্টার্সরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস দেখবে যে কোন কোম্পানির কত অ্যাসেট আছে, কোন কোম্পানির কত লায়াবিলিটি আছে, সেই অনুযায়ী সেই কোম্পানিতে ইনভেস্ট করবে। মানে ধরো একটা কোম্পানির অনেক অ্যাসেটস আছে আর লায়াবিলিটি নেই, কম আছে, তো সেই অনুযায়ী তাকে বুঝতে হবে যে তার মানে কোম্পানির অবস্থাটা ভালো, ঠিক আছে, আর্থিকভাবে ভালো, তো সেই অনুযায়ী সে তাহলে সে কি করবে, সেই কোম্পানিটাতে ইনভেস্ট করবে, কারণ সে জানে যে কোম্পানির অবস্থাটা যখন ভালো তখন কোম্পানিটা তাকে সুদূর ভবিষ্যতে কি করবে, প্রফিট দেবে, ঠিক আছে। তো যখন কোম্পানিটা ভবিষ্যতে প্রফিট দেবে সে বুঝতে পারছে, তাহলে সেখানে ইনভেস্ট করবে। এবার সেটা কি দেখে বুঝতে পারলো? ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে বুঝতে পারলো। তাই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো তারা কি করে, ইউজ করে, রাইট। এছাড়াও অনেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইউজ করে, আমরা ইউজার্স জানি, ঠিক আছে, এর আগেও জেনেছি। আচ্ছা, এরপর কি হচ্ছে যে তাহলে সেই যে সেই ইউজার্সদের অ্যাসিওরেন্স প্রোভাইড করছে অডিটিং, কি করছে, যেটা আমি আগেও বলেছি, ইউজার্সদের অ্যাসিওরেন্স প্রোভাইড করছে যে দেখো আমি যেই অডিটটা লিখে দিয়েছি যে ট্রু অ্যান্ড ফেয়ার, তার মানে সেই অডিটটা একদম পারফেক্ট আছে, সেইটার কোম্পানিতে কোনো ঝোল নেই, তুমি সেখানে ইনভেস্ট করতে পারো, এটা অ্যাসিওর করে দিচ্ছে। এবার কি জনে জনে গিয়ে বলবেন না, আমি যে একটা পেপারে লিখে দিলাম যে অডিট করার পর নিজের অপিনিয়ন দিয়ে দিলাম যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার আছে, ওটা দেখেই লোকে বুঝে যাবে যে কোম্পানিটা একদম পারফেক্ট আছে, ঠিক আছে, কোম্পানির মধ্যে কোনো ঝোলঝাল নেই, বোঝা গেছে। আর কনফিডেন্ট দিচ্ছে, ইউজার্সদের কী করছে, কনফিডেন্ট প্রোভাইড করছে, ইউজার্সরা কনফিডেন্ট পাচ্ছে যে কোম্পানিটা ভালো, এখানে ইনভেস্ট করা যায়, বোঝা গেল। আচ্ছা, এই ছিল, এরপরে আমরা নেক্সট টপিকে যাব, ঠিক আছে, চলো একটা 5 মিনিটের দরকার পড়লে একটা 5 মিনিটের ব্রেক নিয়ে নাও, ওকে, সো ব্রেক নেওয়াটাও ইম্পর্টেন্ট, ওকে, চলো। আমাদের প্রায়ই একটা কথা শুনতে হয় যে সিএ কোর্সটা খুব কঠিন, কেন? এই যে এই অডিটিংয়ের মধ্যেই আমরা জানবো যে এই অডিটিং সাবজেক্টটার মধ্যে সব কিছুর নলেজ থাকতে হবে। অ্যাজ এ সিএ, একজন সিএকে সব কিছুর নলেজ রাখতে হবে, তা না হলে সে অডিট করতে পারবে না। মেনলি তো তার কাজ অডিট করা, তো অডিট তো কেউ করতে পারবে না, সিএ ছাড়া অন্য কেউ অডিট সাইন করতে পারবে না, এটা আমরা জানি। তো কিন্তু কেন? কারণ অডিটিং করা মানে তার কাছে সব কিছুর নলেজ আছে, তার কাছে লয়ের নলেজ আছে, তার কাছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের নলেজ আছে, অ্যাকাউন্টিংয়ের নলেজ আছে, ইকোনমিক্সের নলেজ আছে, স্ট্যাটিস্টিক্সের নলেজও আছে, তার কাছে সব নলেজ আছে, তবেই, তাই জন্যই বলা হয় সিএ কোর্স এত কঠিন, আর তবেই সে অডিট করতে পারছে। কিন্তু এমনটা কেন? কারণ দেখো, অডিট করতে গেলে ফার্স্ট থেকে এক্সাম্পল থেকে স্টার্ট করছে, ঠিক আছে, দেখো অডিট করতে গেলে অ্যাকাউন্টিংয়ের নলেজ দরকার হয়, সেটা কেন? কারণ অডিট মানেটা কি, আমরা একটু আগেই জানলাম যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো মানে ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো চেক করে নিজের ওপিনিয়ন দেওয়াটাই তো অডিট। এবারে সেইগুলো আমরা যখন চেক করব, আমরা বুঝবো কী করে যে সেগুলো ঠিক আছে কি নেই? তার জন্য তো আমাদের অ্যাকাউন্টিংয়ের নলেজ লাগবে। অ্যাকাউন্টিংয়ের নলেজ থাকলে তবেই তো আমরা বুঝতে পারবো যে ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা কারেক্ট আছে বা কারেক্ট প্রসিডিওর ফলো করে তৈরি করা হয়েছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রুলস মেনে তৈরি করা হয়েছে, তাই না? আবার তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে অডিট করতে গেলে আমাদের অ্যাকাউন্টিংয়ের নলেজ রাখতে হবে, তবেই আমরা অ্যাকাউন্টস স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্টস চেক করতে পারবো, রাইট? ওকে, ঠিক আছে। এবারে সেই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো চেক করব, সেইটা চেক করতে গেলে আমাদের লয়ের নলেজও রাখতে হবে, কিন্তু কেন?
কারণ আমরা না হলে বুঝবো কী করে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যেটা তৈরি করা হয়েছে সেটা ল মেনে তৈরি করা হয়েছে কি না, অ্যাপ্লিকেবল ল রেগুলেশন মেনে সেটা তৈরি করা হয়েছে কিনা কী করে বুঝবো যদি লয়ের নলেজ না থাকে? লয়ের নলেজ মানে বিজনেস ল, ইনকাম ট্যাক্স ল, জিএসটি এটসেট্রার নলেজ যদি আমার মধ্যে থাকে তবেই তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওইগুলো আমার কাছেও নলেজ আছে, তো আমার নলেজ অনুযায়ী এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হয়েছে এটা একদম কারেক্ট। বুঝতে পারলাম কেন? কারণ আমার কাছে লয়ের নলেজও ছিল। তারপরে পরের পেজে দেখো, তারপরে হচ্ছে আমরা যখন অডিট করতে চাই তখন আমাদের অনেক লোকের সাথে কথা বলতে হয়, মানে যেই কোম্পানিতে অডিট করতে যাব সেখান থেকে ইনফরমেশান নিতে হয়। ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করার সময় অনেক লোকের সাথে কথা বলতে হতে পারে, যেমন স্টাফের সাথেও কথা বলতে হতে পারে, অ্যাকাউন্টসের ডিপার্টমেন্টে যে আছে অ্যাকাউন্টেন্ট তার সাথেও কথা বলতে হতে পারে, আবার ওনারের সাথেও কথা বলতে হতে পারে, সবার সাথেই কথা বলতে হবে। তো সেক্ষেত্রে তাহলে কি বোঝা যাচ্ছে যে আমাদের হিউম্যান বিহেভিয়ারের নলেজও রাখতে হবে, রাইট? হিউম্যান বিহেভিয়ার, সরি এটা আমার দাগ দেওয়া হয়নি, দেখো হিউম্যান বিহেভিয়ার এর নলেজটাও আমাদের রাখতে হবে, কারণ আমাদের সবার সাথে কথা বলতে হবে, তাই আমাদের কমিউনিকেশন স্কিলসটাও থাকতে হবে, রাইট? আচ্ছা, তাহলে হিউম্যান বিহেভিয়ারের নলেজও আমাদের রাখছি। আর কিসের নলেজ রাখতে হবে? স্ট্যাটিস্টিক্সের নলেজ রাখতে হবে। কেন বললাম? কারণ আমরা একটা কোম্পানির যখন আমরা ডেটা চেক করব, ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করব, সেখানে হাজার 5,000 10,000 ট্রানজাকশান থাকে। সব কি আমরা এক এক করে চেক করব, বা আরও বেশি? সব কি আমরা এক এক করে এক একটা ট্রানজাকশান চেক করব? তাহলে তো বছর লেগে যাবে, আর মানে হয়ও না ওরমভাবে। তো আমরা কি করব? স্যাম্পলিং করব, মানে যে কোনো 10টা করে ক্যাটেগরি করে নিলাম, বা 100টা করে ক্যাটাগরি করে নিলাম, ক্যাটাগরির মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিলাম, ওই স্যাম্পল বেছে নিলাম, ওই স্যাম্পলটা যদি ঠিক আছে মানে এগুলোও ঠিক আছে। আর যেহেতু আমরা পুরো 1 by 1 সব চেক করছি না, তাই জন্য আমরা কিন্তু গ্যারেন্টি দিই না। আমরা কি দিই? আমরা ওপিনিয়নে বলি ট্রু অ্যান্ড ফেয়ার, মানে আমার নিজের জানা, আমার চোখে কিছু সেরাম পড়েনি, আর সেই অনুযায়ী ট্রু অ্যান্ড ফেয়ার আছে। গ্যারেন্টি দিচ্ছি না যে এটা সব কারেক্ট আছে, 100% গ্যারেন্টি কিন্তু আমরা দিই না, আমরা অ্যাসিওর করি যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার আছে। এটা কি করে করি? স্যাম্পলিং করে, রাইট? এক একটা বেছে নিই, সেটা যদি ঠিক থাকে তার মানে ওই ক্যাটাগরি সব ঠিক আছে ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে স্যাম্পলিংটা তো স্ট্যাটিস্টিক্সেরই একটা পার্ট, রাইট? তাই আমরা এখানে স্ট্যাটিস্টিক্সের নলেজও আমাদের লাগছে। আবার এছাড়া আমাদের কি দেখো, এছাড়া আমাদের ইকোনমিক্সের নলেজ। সাপোজ হঠাৎ করে রিসেশন চলছে বা মন্দাভাব চলছে, যাকে বলি যে বাজার খারাপ, মানে সবার বাজার খারাপ। তো বাজার খারাপ বলেই হয়তো এত লস দেখাচ্ছে। তো আমার কাছে যদি ইকোনমিক এনভায়রনমেন্টের নলেজ না থাকে, যদি ইকোনমিক্সের নলেজ না থাকে, আমি কি করে বুঝবো যে এটা মন্দাভাবের ফলে হচ্ছে, এত লস দেখাচ্ছে মন্দাভাবের জন্য, নাকি ফেক লস দেখাচ্ছে কোম্পানি, ফেকভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে, নাকি সত্যি মন্দাভাবের জন্যই হচ্ছে? এটা আমরা কি করে বুঝবো? আমাদের তার জন্য ইকোনমিক্সের নলেজও রাখতে হবে। আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের নলেজ, লাইক আমাদের রেশিও অ্যানালাইসিস করতে হবে, ফান্ডস ফ্লো, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এগুলো চেক করতে হবে। তো সেগুলো চেক করে সেই প্রসিডিওরগুলো ফলো করে করা হয়েছে কি না সেগুলো আমরা বুঝতে পারবো। এইটার নলেজ থাকলে, মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের নলেজ থাকলেই তবেই আমরা রেশিও অ্যানালাইসিস করে বুঝতে পারবো, বা এগুলো বুঝতে পারবো। তা না হলে আমরা চেকিংই ঠিকঠাক করতে পারবো না। আমি নিজেই কিছু জানি না, তো আমি চেক করবোটা কি? সুতরাং আমাদের নিজেদেরকেও জানতে হবে। তাই জন্য একটা অডিটর বা একজন সিএর কাছে এই সব কিছুর নলেজ থাকতেই হবে। কিসের নলেজ বললাম? ভালো করে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো দেখবে, ঠিক আছে? সেগুলো নিজেদের বইতে দাগ দিয়ে দেবে। আর এই দেখো এইখানে যে মানে চার্ট মতো করে দেওয়া আছে ওটাও দেখবে, যে অ্যাকাউন্টিংয়ের নলেজ রাখতে হবে, লয়ের নলেজ রাখতে হবে, ইকোনমিক্সের নলেজ রাখতে হবে, স্ট্যাটিস্টিক্সের নলেজ রাখতে হবে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের নলেজ রাখতে হবে, বিহেভিয়ারাল সায়েন্স মানে হিউম্যান বিহেভিয়ার সেটার নলেজও রাখতে হবে। আবার ডেটা প্রসেসিংও এখানে লেখা আছে, যেই চারটার মধ্যে ডেটা প্রসেসিং, প্রোডাকশান, এই দুটোর নলেজও আমাদের রাখতে হবে, ঠিক আছে? এটা আমরা এইখানটায় দেখো 1 by 1 যেগুলো লেখা আছে এইগুলো জাস্ট পড়ে নেব, ঠিক আছে? এটা একবার জাস্ট এই যে এই দুটো ক্ষোভ একবার জাস্ট রিড করে নেবো, ঠিক আছে? ফাইন, ওকে, নেক্সট।
আচ্ছা, আরেকটা কথা, তাহলে এতক্ষণ যেটা পড়লাম সেটার মূল বক্তব্যটা কি? যে অডিটিং হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ইন নেচার, রাইট? মূল বক্তব্যটা কি? যে অডিটিং হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ইন নেচার, আর ডাইভার্স সাবজেক্টের সাথে সম্মিলিত হয়ে এই অডিটিং তৈরি হয়েছে। বোঝা গেল? এই প্যারাটা যেটা এতক্ষণ পড়লাম এটার মানে এটাই। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবারে অবজেক্টিভস অফ অডিট। অবজেক্টিভস অফ অডিটে এসে 200 অনুযায়ী, কি অনুযায়ী? এসে 200 অনুযায়ী ওভারঅল অবজেক্টিভস হচ্ছে, অডিটের ওভারঅল অবজেক্টিভস হচ্ছে দুটো। যে ফার্স্ট হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করে, রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করে মানে কি বলছি। আর সেকেন্ড হচ্ছে তোমার কমিউনিকেট করে অ্যান্ড রিপোর্ট করে। কি করে? রিপোর্ট করে আর কমিউনিকেট করে অ্যাজ রিকোয়ার্ড। ওকে, তাহলে কী কী কাজ করছে, মানে কী কী অবজেক্টিভ অডিটের? অডিটের অবজেক্টিভ হচ্ছে দুটো। ফার্স্ট হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করছে, আর সেকেন্ড হচ্ছে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্টসের রিপোর্ট করছে আর কমিউনিকেট করছে। দেখো এই যে এই দুটো অবজেক্টিভ, ফার্স্ট হচ্ছে তোমার রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করছে, সেকেন্ড হচ্ছে তোমার কমিউনিকেট করছে আর রিপোর্ট করছে। এই দুটো প্যারা বোঝা গেল? এবারে এটাকে ব্যাখ্যা করছি, ঠিক আছে? এই যে এই ব্যাখ্যাতেই চারটে বড় পয়েন্ট বড়োভাবে ব্যাখ্যা করেছে এর মধ্যে থেকেই, ঠিক আছে? এটাই ব্রিংস আউট হয়ে এসেছে। এই যে নিচের চারটে বড় পয়েন্টস, এই যে অ্যানালাইসিস ব্রিং, এখান থেকে 1 2 3 4 এই চারটে। এবার এটাকে ডিসক্রাইব করছি। দেখো, রিজনেবল অ্যাসুরেন্স কি? রিজনেবল অ্যাসুরেন্স আমি একটু আগে বললাম, যখন স্ট্যাটিস্টিক্সের সাথে অডিটিংয়ের সম্পর্কটা আমি ব্যাখ্যা করলাম, তখন আমি বললাম যে আমরা কি করি, আমাদের পক্ষে এত ট্রানজ্যাকশন ফাইন্ড আউট করা সম্ভব নয়, এত ট্রানজ্যাকশন চেক করা সম্ভব নয়, হাজার হাজার 10,000 20,000 ট্রানজ্যাকশন চেক করা সম্ভব নয়। তাই আমরা স্যাম্পলিং করি। কি করি? স্যাম্পলিং করি। এক একটা স্যাম্পল উঠিয়ে নিই, ওটা চেক করে নিই, তাই তো? যেহেতু আমরা স্যাম্পল চেক করে নিই, তাই জন্য আমরা কি কমপ্লিট অ্যাসুরেন্স দিতে পারবো, যে কমপ্লিট গ্যারেন্টি দিতে পারবো যে সব কিছু ঠিক আছে, কারেক্ট আছে, 100% কারেক্ট আছে? এই গ্যারেন্টি আমরা দিতে পারবো না। তাই আমরা রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করি। কি করি? রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করি, যে আমাদের নজরে যা যা পড়েছে সেই অনুযায়ী কারেক্ট আছে, ঠিক আছে? রিজনেবল অ্যাসুরেন্স, একটু অ্যাসিওর করছি যে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ঠিক আছে, এটা কারেক্ট আছে, নিশ্চিন্ত থাকো। কিন্তু কমপ্লিট অ্যাসুরেন্স দিচ্ছি না, গ্যারেন্টি আমরা কিন্তু দিচ্ছি না। ফার্স্ট পয়েন্টটা ব্যাখ্যা করছি, কিন্তু ভালো করে বোঝো যে হাই লেভেল অ্যাসুরেন্স প্রোভাইড করছি আমরা কি প্রোভাইড করছি? আমরা হাই লেভেল অফ অ্যাসুরেন্স প্রোভাইড করছি, কিন্তু কমপ্লিট অ্যাসুরেন্স না, কারণ আমরা পুরো চেক করি না, তাই আমরা 100% গ্যারেন্টি দিতে পারবো না। তাই আমরা যেই ওপিনিয়নটা দিই সেটা অ্যাবসলিউট অ্যাসুরেন্স কিন্তু নয়। কি সেটা? সেটা অ্যাবসলিউট অ্যাসুরেন্স কিন্তু নয়, সেটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। মনে থাকবে? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট ব্যাখ্যা করছি, মিসস্টেটমেন্টটা কি? এই যে আমরা যে এত বললাম যে আমরা অ্যাসুরেন্স দেবো, এই দেবো ওই দেবো, রিজনেবল অ্যাসুরেন্স দেবো, অ্যাবসলিউট দেবো না, কিন্তু অ্যাসুরেন্সটা কী করে দিচ্ছি? আমরা কি করে অ্যাসুরেন্স প্রোভাইড করতে পারছি? কারণ আমরা স্টেটমেন্ট চেক করছি যে ওখানে কোনো ফ্রড আছে বা এরর আছে কি না। এই যে কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্টসে কোনো ফ্রড বা এরর, ফ্রড মানে কি? মানে কোনো কিছু ইচ্ছে করে করা ভুল, ফ্রড, ঠিক আছে? হাইড করে দেওয়া কোনো ট্রানজ্যাকশন বা কিছু হাইড করে দেওয়া, আর কিছু ভুলভাল করে ইচ্ছে করে দেখানো, এগুলো হচ্ছে ফ্রড। আর এরর কি? একটু ভুলভাল এন্ট্রি হয়ে গেছে, তাই ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, কিংবা এইখানে এন্ট্রি করার কথা অন্য পেজে এন্ট্রি হয়ে গেছে, এরকম কিছু ভুল, এগুলোকে আমরা বলবো এরর। আর যেটা ইচ্ছাকৃত ভুল সেটাকে আমরা বলবো ফ্রড। বোঝা গেল? কিংবা দুটোই থাকতে পারে। যখন আমরা চেক করব ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তখন হয় ফ্রড বা এরর থাকতে পারে, বা দুটোই থাকতে পারে, বা কিছুই না থাকতে পারে। বোঝা গেল? তো যদি কোনো কিছু থাকে সেটাই বলা হচ্ছে মিসস্টেটমেন্ট মানে হচ্ছে ভুল স্টেটমেন্ট দেওয়া, ফিনান্সিয়াল স্টেটমেন্টে ভুলভাল থাকা, এটাকেই মিসস্টেটমেন্ট বলছে এক কথায়, ঠিক আছে? তো তখন আমরা এটাকে কি করব? কারেক্ট করাবো, তাই তো? বা জানবো যে কেন এমনি হয়েছে না হয়েছে, জানবো। তাই সব সময় ফিনান্সিয়াল স্টেটমেন্টকে আমাদের অনুযায়ী
ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকে, মানে ফ্রড আর এরর ছাড়া, ফ্রড আর এরর মুক্ত থাকে, তবেই সেটা কারেক্ট, তবেই সেখানে আমরা রিজনেবল অ্যাসুরেন্স দেব। বোঝা গেল? অ্যাজ আ অডিটার এগুলো সব ভাববে, ঠিক আছে? তুমি একটা ডকুমেন্ট চেক করছো, সেখানে কিছু ফ্রড বা এরর দেখা দিলে সেটা মিসস্টেটমেন্ট, আর কোনো কিছু ফ্রড এরর নেই, তাহলে সেটা ফ্রি ফ্রম মিসস্টেটমেন্ট, ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। বোঝা গেল? থার্ড পয়েন্ট ব্যাখ্যা করবো এবার আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে থার্ড পয়েন্ট বলেছে অবটেইনিং রিজনেবল অ্যাসুরেন্স। ভালো করে দেখো এইখানের আমাদের পয়েন্টটা হচ্ছে আমরা এখানে ওপিনিয়ন এক্সপ্রেস করছি। আগে আমরা দেখে নিচ্ছি যে স্টেটমেন্টগুলো ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কি না। যদি ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকে তাহলে আমরা ওপিনিয়ন এক্সপ্রেস করে দিচ্ছি, রিজনেবল অ্যাসুরেন্স দিয়ে দিচ্ছি যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার আছে। কিন্তু এটা কিভাবে দিচ্ছি আমরা কিভাবে চেক করছি যে এটা ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কি না? এটা কি অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী আছে, অ্যাকর্ডেন্স উইথ অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। এটা মানে কি বলো তো, ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকে না, সেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক বলেছে, যেটা অ্যাপ্লিকেবল, যেটা ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কে অ্যাপ্লিকেবল। কখনো কখনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তো চেঞ্জ হতেই থাকে, যে হতে পারে, মানে হতেই থাকে না, হতে পারে মাঝে মাঝে, যেমন এখন ইন্ড এএস হয়ে গেছে, আগে তো ইন্ড এএস ছিল না। তো সেই অনুযায়ী বলছে যে যেটা অ্যাপ্লিকেবল, সেই অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি হয়েছে কি না। যদি হয়ে থাকে, আর যদি সেটা ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হয়ে থাকে, কোথাও কোনো ফ্রড বা এরর না থাকে, তখন আমরা ওপিনিয়ন এক্সপ্রেস করে দেব। কি করব? ওপিনিয়ন এক্সপ্রেস করে দেব যে এটা কারেক্ট আছে। ওকে, এই যে ওপিনিয়নটা আমরা এক্সপ্রেস করছি, লাস্ট পয়েন্টে এটাই বলেছে যে ওপিনিয়ন ইজ রিপোর্টেড অ্যান্ড কমিউনিকেটেড। এটা রিপোর্ট করে দিলাম, ওপিনিয়নটা, নিজের ওপিনিয়নটা রিপোর্ট করে দিলাম, কথা বলে নিলাম, কমিউনিকেট করে দিলাম। সেটা রিকোয়ার্ড বাই এসএএস অনুযায়ী একটা রিটেন রিপোর্ট দিতে হবে। কি হয়েছে? আমরা মুখেই বলে দিলাম যে এটা সব ঠিক আছে, নাও নিয়ে যাও, নিজের ডকুমেন্ট হবে না, রিটেন রিপোর্ট দিতে হবে। সেটার স্ট্যান্ডার্ডস অন অডিটিং, যেমন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকে, সেরকম অডিটিংয়েও অডিটিং স্ট্যান্ডার্ড থাকে, যেটাকে স্ট্যান্ডার্ডস অন অডিটিং বলা হয়। কি বলা হয়? স্ট্যান্ডার্ডস অন অডিটিং। আর সেইখানেই আমরা সেটা অনুযায়ী আমরা একটা রিটেন রিপোর্ট দেব। সেই রিপোর্টেই আমরা আমাদের নিজের যা মতামত, যা আমরা খুঁজে পেয়েছি, যা আমাদের ফাইন্ডিংস, যা আমরা ফাইন্ড করতে পেরেছি, যা আমাদের নজরে পড়েছে, বা যা আমাদের মতামত, সেগুলো আমাদের ওপিনিয়ন, সেটা আমরা সেই রিটেন রিপোর্টে লিখে দেব। বোঝা গেল? এই ছিল অবজেক্টিভস অফ অডিট। এটা এক নজরে বলে দেওয়া আছে। এই যে এই বক্স দুটো, মানে একটাই বক্স পার্ট হয়ে আছে, তো এক নজরে এটাও একবার রিড করে নেবে। যখন এক নজরে রিড করার হবে, রিড করে নেবে, ঠিক আছে? আর হ্যাঁ, জাস্ট লেকচার শুনে বসে গেলে হবে না, নিজেদেরকে রিড করতে হবে, তবেই সেটা তোমার কাছে জলের মতো হবে। তো প্লিজ, লেকচার শেষ হওয়ার পরে অ্যাটলিস্ট 15 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। এইটুকু লেকচার, মানে এইটুকু মানে কি, এই কয়েকটা পেজ ব্যাখ্যা করছি আমি বড়োভাবে, তাই টাইম লাগছে, তবে এইটুকু পেজ তোমার 15 মিনিটের বেশি লাগবে না। আর পড়ানোর সঙ্গে সঙ্গে, মানে লেকচার শেষ করার সঙ্গে সঙ্গে রিড করবে, নিজেরা সেলফ স্টাডি করবে। পরে করব বলে রেখে দিলে কিন্তু তখন আবার নতুন মনে হবে, তখন আর আমার এই কনসেপ্ট বোঝানোগুলো মনে পড়বে না, তাই সঙ্গে সঙ্গে করে নেবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, আজকে আমি এতটাই করালাম। নেক্সট দিন স্কোপ অফ অডিটে কী কী ইনক্লুড থাকে আর কী কী ইনক্লুড থাকে না, এখান থেকে শুরু হবে। আমি 3 দিনে ফার্স্ট চ্যাপ্টার শেষ করানোর টার্গেট নিয়েছি, দেখা যাক কতদূর কী হয়। এখানে আমার বইয়ের পেজের ছবিটা এই জন্য দিলাম যে তোমরা যাতে বুঝতে পারো কিভাবে দাগাতে হবে। তো এইভাবে বাদল বাদল বানিয়েও দাগাতে পারো, যাতে তোমাদের অ্যাট্রাকটিভ লাগে আর পড়তে একটু মজাও লাগে, আর চোখেও পড়ে যখন রিভিশন করবে। আমার পড়ানো শেষ আজকের মতো এখানেই, কিন্তু তোমাদের এখনও শেষ হয়নি। তোমরা এখন 15 মিনিট যেগুলো পড়ালাম সেগুলো রিডিং দাও, ভালো করে বুঝে বুঝে রিডিং দাও, দেন উঠবে। পরে পড়বো বলে রেখে দিও না প্লিজ, তাহলে কিন্তু হবে না। এক্সামে খারাপ নম্বর পেলে তোমাদেরই খারাপ লাগবে। সো প্লিজ, এখন যেটা পড়লে সেটা নিজেরা রিড করো, সেলফ স্টাডি করো। ওকে, সবাই ভালো করে পড়ো, ভালো থেকো, ভালো করে এক্সাম দাও, ভালো করে প্রিপারেশন নাও।
টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ আমার উপর বিশ্বাস করে আমার সিএ ক্লাসের ভিডিও দেখার জন্য।